এই যে আমার যে 35 আইসি সেটা হচ্ছে একটা মাল্টিটাস্কিং মডিউলার পিডব্লিউএম আইসি। কি বললাম? মাল্টিটাস্কিং মডিউলার পিডব্লিউএম আইসি। কেন বললাম কথাটা? কারণ সে এই 16টা পিনের মাধ্যমে মাল্টি মানে অনেক রকমের কার্যকলাপ সম্পূর্ণ করে থাকে। তাছাড়াও আমাদের কাছে এই এক্সজুম চার্জারের, যেমন এটা হচ্ছে আমাদের এক্সজুমের 15 অ্যাম্পিয়ারের ফুললি একটা সার্কিট ডায়াগ্রাম, যেখানে সমস্ত কিছুই একদম উইথ লোকেশন উইথ পিন A to Z আলোচনা করা হয়েছে। এটা হচ্ছে আমাদের এক্সজুম চার্জারের সার্কিট ডায়াগ্রাম, এটা হচ্ছে আমাদের মাইক্রোটেক চার্জারের সার্কিট ডায়াগ্রাম, যেখানে প্রত্যেকটা পিনের ভোল্টেজ অ্যান্ড ডিটেলস A to Z দেওয়া আছে। কারো যদি লাগে তো ফোন করতে পারো। সো ফাইনালি আজকে আমরা যে অংশটা ড্র করেছি সেটা হচ্ছে আমাদের এক্সজুম চার্জারের ড্রাইভার সেকশন কি করে কাজ করে বা কুল সেকশনের কিছুটা অংশ আমরা এখানে ড্র করেছি। ঠিক আছে, তো এর আগের বার আমরা যেটা দেখলাম সেটা ছিল হচ্ছে আমার এই নিচের অংশটুক, মানে হট সেকশন থেকে শুরু করে যে অংশটা ছিল সেটা আমরা এর আগের বার দেখে নিয়েছি, কমপ্লিট করে নিয়েছি, তাই না? হ্যাঁ, আজকে আমরা ড্রাইভার মানে 35-25 আইসির ভিসিসি ভোল্টেজ থেকে শুরু করে, অপারেটিং থেকে শুরু করে, ড্রাইভার পালস থেকে শুরু করে, যখন আমরা ড্রাইভার পালসটা এসি রূপে রূপান্তরিত হয়ে যখন মসফেটের গেটে আসে তখন আমরা সেই এসি পালস পর্যন্ত ড্র করি, তার বাদ বাকি কিন্তু আমরা এখানে কোনো ড্র করিনি, তাই কি না? বোঝা যাচ্ছে? এইবার ঘটনাটা শুরু হয় ডিসি কানেক্ট করার থেকে, কারণ এক্সজুম চার্জার উইদাউট ব্যাটারিতে চলতেই পারে না। সেটা 12 অ্যাম্পিয়ার আর 15 অ্যাম্পিয়ারের ক্ষেত্রে, 18 অ্যাম্পিয়ার আর 22 অ্যাম্পিয়ার তারও ক্ষেত্রে। কেন বলি? কারণ এখানে আমরা স্পষ্ট ভাষায় লিখেছি ওয়েন ব্যাটারি কানেক্ট উই গেট ভোল্টেজ। যখন আমরা ব্যাটারি কানেকশন করি তখন আমরা যে ভোল্টেজগুলো পেয়ে থাকি সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে 10 ভোল্ট ফর মেন আইসি। 10 ভোল্ট ফর মেন আইসি, এই 10 ভোল্টেজটা একটা ভোল্টেজ রেগুলেটর আইসি 7805-এর ইনপুট পিনের ইন হবে, তারপরে 5 ভোল্ট আউটপুট হয়ে মেন আইসির 20 নাম্বার ভিসিসি পিনে এন্ট্রি করবে। এটা হচ্ছে আমাদের সেই 10 ভোল্টের কাজ, তাই না? আর হয়ে গেল। এবার আমাদের 12 ভোল্ট, এখানে লেখা রয়েছে 12 ভোল্ট ফ্রম 35-25 অ্যান্ড ড্রাইভার ভিসিসি ভোল্টেজ। তার মানে আমরা যখন ব্যাটারি কানেকশন করি তখন একটা 1K 6 ওয়াট রেজিস্ট্যান্স আর একটা 12 ভোল্ট 6 ওয়াট জেনারেটরের থ্রু, জেনারেটর যেহেতু রিভার্স বায়াসে কাজ করে এর জন্য নেগেটিভে পজিটিভ আর পজিটিভে নেগেটিভ দিয়ে কানেকশন করে, যেহেতু জেনারেটরের কাজ ভোল্টেজটাকে স্টেবল করা, এই জন্য তখন 12 ভোল্ট লাগাইছি, তার জন্য আমরা 12 ভোল্টে পরিণত হয়ে গেছে, তার জন্য আমরা 12 ভোল্ট পেয়ে গেছি। যদি ইন ফিউচার আমার এই জেনারেটরটা কাজ করে তাহলে আমি এখানে ভোল্টেজটা আমি 12-এর পরিবর্তে তখন হাই পাবো, তাই কি না? যদি আমার এই জেনারেটরটা কাজ না করে, কারণ জেনারেটরের কাজ হলো ভোল্টেজটাকে স্টেবল করা, সে যদি ভোল্টেজটাকে স্টেবল না করতে পারে তাহলে রেজিস্ট্যান্স দিয়ে ভোল্টেজটা পাস হওয়ার কারণে আমাদের এখানে ভোল্টেজটা পরিমাণ বেশি পাবো। আচ্ছা গেল। দ্বিতীয়ত, যদি আমার কোনো সময় এই রেজিস্ট্যান্স কাজ করা বন্ধ করে দেয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে আর 12 ভোল্ট পাবোই না, তখন 0 ভোল্ট পাবো। তার মানে আমার এই রেজিস্ট্যান্স কাজ করা বন্ধ করে দিলে ইন ফিউচার আমার যদি 1K 6 ওয়াট রেজিস্ট্যান্স আর রিপ্রেজেন্ট বাই রেজিস্ট্যান্স যদি ওয়ার্ক না করে, ওয়ার্কিং নট ওয়ার্ক, সেই ক্ষেত্রে আমরা কত ভোল্টেজ পাবো? 0 ভোল্টেজ। আর আমরা যদি কোনোদিন দেখতে পাই যে 12 ভোল্ট 6 ওয়াট রিপ্রেজেন্টেড বাই ZD, হ্যাঁ ZD অর্থাৎ জেনারেটর ওয়ার্কিং নট ওয়ার্ক, আচ্ছা WORKING ওয়ার্কিং নট ওয়ার্ক, তখন আমরা ভোল্টেজ কত পাবো? হাই ভোল্টেজ, অ্যাপ্রক্স 12 থেকে বেশি ভোল্টেজ পাবো, অ্যাপ্রক্স 33 থেকে শুরু করে 38 ভোল্টেজ পাবো। বোঝা গেল? তাহলে যদি আমাদের ভবিষ্যতে কোনোদিন আমরা এখানে 10 ভোল্ট যদি না তৈরি হয় তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের রেজিস্ট্যান্সটা খারাপ হয়ে গেছে। আর যদি আমরা দেখতে পাই যে আমার এখানে ভোল্টেজ বেশি হাই হয়ে গেছে তাহলে বুঝতে হবে আমার এই জেনারেটর কাজ করা বন্ধ করে দিছে। আচ্ছা ভালো কথা। তাহলে এখান থেকে 10 ভোল্টেজটা তৈরি হয়ে তখন কি হলো? 12 ভোল্ট রেগুলেটর সেকশন আছে, 12 ভোল্ট রেগুলেটর সেকশন। এই দেখো এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাটুকে বলা হলো 12 ভোল্ট রেগুলেটর সেকশন। 12 ভোল্ট
আর এই 12 ভোল্ট রেগুলেটরের রাজাকে, রেগুলেটর মানে কি, রেগুলেটর বলতে বোঝায় হচ্ছে আমার নিয়ন্ত্রণ করে, তাই না? তাহলে সে 12 ভোল্টটাকে কেউ না কেউ তো নিয়ন্ত্রণ করতেছে, সেই 12 ভোল্টেজটাকে নিয়ন্ত্রণ করতেছে 48 ভোল্ট। কে নিয়ন্ত্রণ করতেছে? 48 ভোল্ট। এই জন্য লেখা রয়েছে 48 ভোল্ট কিং, কারণ একমাত্র রাজারাই পারে রাজ্যটাকে নিয়ন্ত্রণ করতে। তো তেমনি 12 ভোল্ট যেমন ছোট, তাই না, এই জন্য 12 ভোল্টেজটাকে নিয়ন্ত্রণ করতেছে 48 ভোল্ট। তাহলে 48 ভোল্ট তখন ভোল্টেজটাকে রেগুলেট করে তখন লাইনটাকে আবার এই প্রান্ত থেকে এই প্রান্তে পাস করে দিল। আর এর মিডিলে অনেকগুলো এসএমডি সেমিকন্ডাক্টর আইটেমস আছে, যেমন এনপিএন ট্রানজিস্টার, এসএমডি ট্রানজিস্টার আছে, পিএনপি ট্রানজিস্টার আছে, আর এনপিএন ট্রানজিস্টার আছে। সেখানে একটা জেনারেটর আছে, আর অনেকগুলো মানে 3-4টে এসএমডি 10K রেজিস্ট্যান্স আছে। এই মিলে তৈরি হচ্ছে আমার এই ভোল্টেজ রেগুলেটর সেকশনটা, 12 ভোল্ট রেগুলেটর সেকশন। এবার সেখান থেকে লাইনটা বেরোয় এসে থার্মোস্টারের মধ্যে দিয়ে প্রবেশ করে, থার্মোস্টারের মধ্যে দিয়ে এইভাবে প্রবেশ করে তখন এখান দিয়ে আবার লাইনটা বেরিয়ে এসে 3525 আইসির 15 নম্বর অ্যান্ড 13 নম্বর ভিসিসি পিনে এন্ট্রি করলো। এইবার ওই 13 নম্বর পিন থেকে আবার একটা 1N4007 ডায়োড দিয়ে এই ড্রাইভার সেকশনে এন্ট্রি করলো। এখানে দেখা যাচ্ছে যে কয়টা জিনিস আছে, 1টা 2টো আর 3টে, কয়টা জিনিস আছে এখানে আমরা দেখতে পাচ্ছি? হ্যাঁ, তাহলে আমরা 1টা 2টো 3টে জিনিস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমন এটাকে আমি 1 বলছি, এটাকে আমি 2 বলতেছি, আর এইটা হচ্ছে আমার সেই 3। সেম প্রসেস, এটা হচ্ছে আমার আউটপুট এ, আউটপুট এ ড্রাইভার সেকশনের জন্য এটাকে আমরা নাম দিয়েছি কি, আউটপুট এ। আর এইটা রয়েছে আমার এখানেও 1, এখানে 2, আর এইখানটাতে আমার রয়েছে হলো 3। তাহলে আমাদের কয়টা জিনিস মিলে ড্রাইভার তৈরি, মানে একটা মসফেটের জন্য আমার একটা পিএনপি ট্রানজিস্টার, একটা এনপিএন ট্রানজিস্টার, আর একটা 474 পিএফ, আর রয়েছে আমাদের ড্রাইভার ট্রান্সফরমার। তাহলে এই যে 3টে জিনিস আর ড্রাইভার ট্রান্সফরমার দিয়ে আমাদের তৈরি একটা মসফেটের এসি পালস আসে মসফেটের গেটে। এসি পালস আসে কোথায়? এটা হচ্ছে আমার সোর্স, এটা হচ্ছে আমার ড্রেন, এটা হচ্ছে আমার গেট, এটা হচ্ছে আমার সোর্স, এটা আমার ড্রেন, এটা আমার গেট। তাহলে আমার একটা পিএনপি ট্রানজিস্টার, একটা এনপিএন ট্রানজিস্টার, একটা 474 পিএফ আর ড্রাইভার সেকশন মিলে আমার একটা মসফেটের গেটে এসি পালস আসে মসফেটটাকে সুইচিং করানোর জন্য। সেম প্রসেস 3525 আইসির 11 নম্বর পিন থেকে আউটপুট বি বেরোয়, ভোল্টেজ বেরোয় কত, ড্রাইভ ভোল্টেজ 2 থেকে 5 ভোল্টেজ ম্যাক্সিমাম বেরোয়। সেই ভোল্টেজটা আবার এনপিএন আর পিএনপি ট্রানজিস্টারের থ্রু সুইচিং হয়ে 474 পিএফ এর মাধ্যমে ড্রাইভার ট্রান্সফরমারে এসে তখন এই ডিসি ভোল্টেজটাকে কী করা হয়, এখানে আমার থাকে কি ডিসি ভোল্টেজ, এটাতে আমার আছে কি ডিসি অর্থাৎ ব্যাটারি ভোল্টেজ। সেই ডিসি ভোল্টেজটা কিসে কনভার্ট করা হয়, এসিতে রূপান্তরিত করা হয়, কারণ উইদাউট এসি পালসে আমার মসফেট কাজ করবে না, তাই না? তাহলে এখানকার ডিসি ভোল্টেজটাকে এসি ফরম্যাটে আনার জন্য তখন ট্রান্সফরমারের মধ্যে আনতে, কারণ ট্রান্সফরমারের রুলস কি, ট্রান্সফরমারের ডিসি দিলে এসি বেরোবে আর এসি দিলেও এসি বেরোবে, তাই কি না? তখন আমাদের এখানে ডিসি ভোল্টেজটা এসি ফরম্যাট হয়ে তখন মসফেটের গেটে আসে, তখন এটা বলা এ, দেখা যাচ্ছে নাম দেওয়া হয়েছে এখানে এ, আউটপুট এ মসফেট। আর তারপরে একটা রয়েছে আউটপুট বি, তার জন্য এখানে নাম দেওয়া হয়েছে আউটপুট বি, বি বি এখানে মুছে গেছে আউটপুট বি, ঠিক আছে? আচ্ছা, বোঝা গেল। এইবার আমার যে আউটপুট যে ভোল্টেজ সেটা তো এমনি এমনি বেরোয় না, এমনি এমনি কি বেরোয় না। এবার এখানে একটা গল্প আছে, গল্পটা কি, যখন আমরা ব্যাটারি কানেকশন করি তখন 3525 আইসির 15 আর 13 নম্বর পিনে 12 ভোল্ট অর্থাৎ এই আইসির ভিসিসি ভোল্টেজ এন্ট্রি করে, তারপরে ওই 13 নম্বর পিন থেকে আবার সেই 12 ভোল্টেজটাই একটা 1N4007 ডায়োড হয়ে তখন একটা তখন দুটো আলাদা আলাদা সেকশনের এনপিএন ট্রানজিস্টারের কালেক্টরে 12 ভোল্ট প্রবেশ করে। কি করে? 12 ভোল্ট প্রবেশ করে। তাহলে আমাদের এখানে এই যে আমাদের ড্রাইভার সেকশনে কয়টা জিনিস দরকার, 3টে জিনিস দরকার। একটা হচ্ছে আমার হলো 12 ভোল্ট ভিসিসি, একটা ড্রাইভার পালস বা ড্রাইভ ভোল্টেজ, একটা আমাদের কি দরকার, একটা হচ্ছে আমাদের ভিসিসি ভোল্টেজ, একটা হচ্ছে আমাদের ড্রাইভ ভোল্টেজ, আর একটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। তাহলে আমি 12 ভোল্টেজটা পাচ্ছি কোথা থেকে, এই 3525 আইসির 15-13 নম্বর পিন থেকে একটা ডায়োড দিয়ে দুটো এনপিএন ট্রানজিস্টারের কালেক্টরে আমার 12 ভোল্ট হচ্ছে ভিসিসি ভোল্টেজ, মানে ড্রাইভারের ভিসিসি ভোল্টেজ 12 ভোল্ট। আচ্ছা, হয়ে গেল।
আর আমার এখন ড্রাইভ ভোল্টেজ আসছে কোত্থেকে, আমার আউটপুট এ যে ড্রাইভার সেকশনটা ওর আউটপুট ভোল্টেজ আসছে বা ড্রাইভ ভোল্টেজ আসছে আমার 11 নম্বর পিন থেকে 2 থেকে 5 ভোল্ট, আর আউটপুট এ ড্রাইভারের ড্রাইভ ভোল্টেজ আসছে 14 নম্বর পিন থেকে 2 থেকে 5 ভোল্টেজ। আসে কোথায় ঢুকছে, আসে বেস আসে কোথায় ঢুকছে, বেসে প্রবেশ করতেছে, আর ওইটারও বেসেই প্রবেশ করতেছে। এবার থাকলো আমার নেগেটিভ, আমার এখানে পিএনপি ট্রানজিস্টরের কালেক্টর হচ্ছে নেগেটিভ, আর এই সাইডেও মানে অন্য একটা চ্যানেলের মানে আউটপুট বি এর চ্যানেলের এনপিএন ট্রানজিস্টরের কালেক্টর হচ্ছে আমার নেগেটিভ। তাহলে আমার পজিটিভ ভোল্টেজ পেয়ে গেলাম 12 ভোল্ট, আমার ড্রাইভ ভোল্টেজ পেয়ে গেলাম 2 থেকে 5 ভোল্ট, আর নেগেটিভ আমি গ্রাউন্ড যেখান থেকে আমি নিতে পারি, অ্যাভেলেবেল গ্রাউন্ড সব জায়গায়। তারপরে যখন এখানে সুইচিং হচ্ছে, তখন সুইচিং হয়ে তখন 474 পিএফ এর মাধ্যমে তখন এই যে আমার যে প্রাইমারি কয়েলটাতে, এটা অ্যাকচুয়ালি আমার প্রাইমারি কয়েল, এটা আমার সেকেন্ডারি কয়েল, তখন প্রাইমারি কয়েলটার লাইনে এসি গোল গোল ঘোরার কারণে আমার সেই লাইনটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার কারণে তখন সেকেন্ডারি কয়েল এসে আসলো। সেই সেকেন্ডারি কয়েল থেকে তখন আমার কি হলো, তখন মসফেটের গেটে এসি পালস রূপে পরিবর্তন হলো, তাই কি না? এবার এই যে আমার যে 35 আইসি সেটা হচ্ছে একটা মাল্টিটাস্কিং মডিউলার পিডাব্লিউএম আইসি। কি বললাম, মাল্টিটাস্কিং মডিউলার পিডাব্লিউএম আইসি। কেন বললাম কথাটা, কারণ সে এই 16টা পিনের মাধ্যমে মানে অনেক রকমের কার্যকলাপ সম্পূর্ণ করে থাকে, তাই না? মাল্টিটাস্কিং পিডাব্লিউএম কেন বললাম, পালস উইড মডুলেশন, কারণ মসফেটের জন্য যে পালসটা দরকার সেই পালসটা বেরোয় আমার হচ্ছে 11 নম্বর আর 14 নম্বর পিন থেকে। যে কোনো মসফেট সুইচিং এর ট্রান্সফরমারের যে আউটপুট ভোল্টেজটা বেরোয় তাকে বলা হয় হলো পিডাব্লিউএম ভোল্টেজ। কি বলা হয়, পিডাব্লিউএম ভোল্টেজ, মানে পালস উইড মডুলেশন ভোল্টেজটা। সেই পালস উইড মডুলেশন ভোল্টেজটা 11 নম্বর আর 14 নম্বর পিন দিয়ে বেরোয়, তখন আমার এই ড্রাইভার সেকশনের বেসে ধাক্কা মারে, আউটপুট এর ড্রাইভার সেকশনের আর আউটপুট বি ড্রাইভার সেকশনের সেম প্রসেস, সেই বেসে ধাক্কা মারে। আর আমার যে স্টার্টিং যে 12 ভোল্টেজটা সেটা আমরা 3525 আইসি 13 নম্বর পিন থেকে ডায়োড দিয়ে একটা এনপিএন ট্রানজিস্টরের বেসে আর একটা এনপিএন ট্রানজিস্টরের কালেক্টরে আর অন্য একটা এনপিএন ট্রানজিস্টরের কালেক্টরে তখন আমরা প্রবেশ করাই সেই 12 ভোল্টেজটা। আর আমরা নেগেটিভটা আমাদের ওই পিএনপি ট্রানজিস্টরের কালেক্টর আর একটা চ্যানেলের পিএনপি ট্রানজিস্টরের কালেক্টরে তখন আমরা নেগেটিভটা নিই। এভাবেই আমাদের কাজটা সম্পূর্ণ হয়। কিন্তু এই যে আমার যে আইসিটা কখন অন হয়, ভিসিসি ভোল্টেজ পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অন হয় না। ভিসিসি ভোল্টেজ পাওয়ার পরে আমার 10 নম্বর পিনে দেখতে হবে যে 3 ভোল্টেজ আছে না 0 ভোল্টেজ আছে। বিকজ যদি আমার 3525 আইসির 3 নম্বর পিনে যদি আমার 3525 আইসির 10 নম্বর পিনের ভোল্টেজ যদি 0 থাকে তাহলে বুঝতে হবে আমার আইসিটা অফ আছে। আর যদি আমার 10 নম্বর পিনের ভোল্টেজটা যদি আমার 0 হয়ে যায় তাহলে বুঝতে হবে আমার আইসিটা চালু হয়ে গেছে, কারণ এখানে সে বিপরীতভাবে কাজ করতেছে। নর্মালি আমরা কি জানি যে 0 ভোল্টেজ থাকলে বন্ধ থাকে আর ভোল্টেজ থাকলে চালু হয়, কিন্তু এখানে উল্টা। যদি আমার 10 নম্বর পিনে 3 ভোল্ট থাকে তার মানে বুঝতে হবে আমার আইসিটা অফ আছে, আর অফ থাকলে তো কোনো সময় আউটপুট ভোল্টেজ বেরোবে না। যেমন কোনো যদি আমি যদি ফ্যান না চালাতে, ফ্যানে হাওয়া লাগবে আমার গায়ে, লাগবে না, তাহলে ফ্যানটাকে চালু করতে হবে। তো তেমনি এই আইসিটা চালু হতে হবে, তবে তো আউটপুট ভোল্টেজটা বেরোবে। তাহলে 10 নম্বর পিনে 0 ভোল্টেজ থাকলে পরে আইসি চালু, আর 3 ভোল্টেজ থাকলে পরে আইসি বন্ধ। এবার যখনই আমার 10 নম্বর পিনে তখন 0 ভোল্টেজ হয়ে যায় তখন তাৎক্ষণিক মানে সঙ্গে সঙ্গেই 8 নম্বর পিনের নাম হলো সফট স্টার্ট। 8 নম্বর পিনের নাম কি, সফট স্টার্ট। এই 8 নম্বর পিনে তখন 4.8 ভোল্ট আসার কারণে তখন চার্জার আইসিটা স্টার্ট হয়ে যায়, তখন আউটপুট ভোল্টেজ বের করে বা পিডাব্লিউএম ভোল্টেজটা অথবা ড্রাইভ ভোল্টেজটা বলতে পারো, সেটা আমার 11 নম্বর আর 14 নম্বর পিন দিয়ে বেরিয়ে ড্রাইভার সেকশনে এসে ড্রাইভার সেকশন থেকে ড্রাইভার ট্রান্সফরমারের থ্রু সেই ডিসি ভোল্টেজটাকে এসি পালসে জেনারেট করে মসফেটের গেটে দেওয়া হয়, তখন মসফেট কি করে সুইচিং করা শুরু করে। আর আমরা এই জায়গাতে একটা জিনিস ড্র করা হয় নাই, সেটা হচ্ছে আমাদের এই জায়গাতে আমাদের একটা ডায়োড হবে না, ডায়োড এটা কি হবে, এখানে একটা ডায়োড হবে। এখানে কি ডায়োড হবে, যদি আমাদের ঠ্যাংবালা থাকে মানে টিএসটি তাহলে হবে আমাদের হলো 4148, আর যদি আমার এসএমডি ফরম্যাট হয় তাহলে আমার কি হবে, তাহলে আমাদের T4 ডায়োড। ঠিক আছে, তাহলে এখানে আমাদের একটা ডায়োড হবে, বোঝা গেল কি ভাই? 13 নম্বর পিন থেকে বলতে যখন আমরা ব্যাটারি কানেকশন করি তখনই আমরা 13 নম্বর পিন থেকে ভোল্টেজটা পাই। হ্যাঁ, ওটা আমাদের রানিং স্টার্টিং ভোল্টেজ।
যখন আমাদের কাজ করার মানে যখন আমাদের মসফেটগুলো সুইচিং করে, সম্পূর্ণ সুইচিং করে, তখন প্রাইমারি থেকে লাইন আলাদা বলো এখানে হ্যাঁ এটারও বানানো হয় নাই। হ্যাঁ এটা হচ্ছে আমাদের যে 12 ভোল্টেজটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে লেখা আছে কি ভোল্টেজ, স্টার্টিং 12 ভোল্টেজ, 12 ভোল্ট স্টার্টিং ভোল্টেজ। জাস্ট এ ধাক্কা মারে স্টার্ট করতেছে, যখন আমাদের সম্পূর্ণ চার্জার স্টার্ট হয়ে যাবে তখন অক্সিলারি ভোল্টেজ থেকে এসি ভোল্টেজটাকে আমরা ইউএফ ডাটার মাধ্যমে ডিসি করব, তাই না? সেই ডিসি 12 ভোল্টেজটা একটা 12 ভোল্ট রেগুলেটরের মাধ্যমে প্রবেশ করে, তখন সেখান থেকে আমরা অ্যাম্পিয়ারওয়ালা 12 ভোল্ট নেব, সেই অ্যাম্পিয়ারওয়ালা 12 ভোল্ট আবার সেই ড্রাইভার সেকশনকে অপারেটিং করবে রানিংয়ের জন্য। ওটা আমরা পরের টপিকে আলোচনা করব, ঠিক আছে? আর এই হচ্ছে আমাদের পুরো সিস্টেম আর ওয়ার্কিং। সব আমরা বুঝে গেছি তো, পুরো সিস্টেমটা কীভাবে কাজ করে বুঝে গেলাম। আর তাছাড়াও আমাদের কাছে এই এক্সজুম চার্জারের, যেমন এটা হচ্ছে আমাদের এক্সজুমের 15 অ্যাম্পিয়ারের ফুললি একটা সার্কিট ডায়াগ্রাম, যেখানে সমস্ত কিছুই একদম উইথ লোকেশন উইথ পিন A to Z আলোচনা করা আছে। এটা হচ্ছে আমাদের এক্সজুম চার্জারের সার্কিট ডায়াগ্রাম, এটা হচ্ছে আমাদের মাইক্রোটেক চার্জারের সার্কিট ডায়াগ্রাম, যেখানে প্রত্যেকটা পিনের ভোল্টেজ অ্যান্ড ডিটেলস A to Z দেওয়া আছে। কারো যদি লাগে তো ফোন করতে পারো, ফোন নাম্বার 7602233296। থ্যাংকস ফর ওয়াচিং। যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব যা খুশি তাই করো। দেখা হচ্ছে এটা পরের ভিডিওতে।